স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলার সাথে আছে আমি শামীম জাহেদি। অন্যান্য বছরের তুলনায় এবারের কোরবানির পশুর চামড়া নষ্ট হয়েছে বলে বেশি বলেই বলছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে সংগ্রহ করা চামড়ার 30% নষ্ট হয়েছে, মান নষ্ট হয়েছে, সঠিক পদ্ধতিতে সংরক্ষণের অভাব এবং বিক্রি কম হয় এর কারণ বলছেন তারা। আর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় চামড়া কম দামে কিনছেন টানারির মালিকরাও। আজ আমরা আলোচনা করব চামড়ার বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির সময় সংগ্রহ করা 60 লাখ পিস পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অর্ধেকের বেশি চামড়া পড়ে আছে ঢাকার বাইরে। এবারের কোরবানিতে চামড়া সংরক্ষণের দেরি ও লবণের পরিমাণ কম দেয়ায় প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মালগুলো হাইটটাকে আমরা লবণজাত করার পর এখন ডলে যাচ্ছে, এটাকে মাল পাকাবে, এখন পাকানোর পর এটা রেজাল্ট বের হচ্ছে। রেজাল্ট বাইর হওয়ার পর এটা ক্লিয়ার যে কত পার্সেন্ট মাল ভালো আছে, কত পার্সেন্ট মাল খারাপ হয়ে যাচ্ছে। শুধু পোস্তার না, সারা বাংলাদেশের 30% মাল নষ্ট হয়ে যাবে ডিউ টু সামারের জন্য। এত গরমের প্রখরতা, 6 থেকে 8 ঘন্টার ভিতরে মাল প্রিজার্ভ করার কথা থাকলে আমরা পারিনি, এটা কোনো কারণে কোনো অবস্থাতে পারিনি। দ্রুত মজুদ চামড়া ট্যানারিতে না গেলে সেগুলো নষ্ট হবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজারে চামড়ার চাহিদা কমার কারণে হিসেব করেই চামড়া কিনছেন ট্যানারি মালিকরা। ওইখানে যেগুলো ক্ষতি হওয়ার পুরো বাংলাদেশে যেখানে যেখানে ওইটা হয়েছে, ওইটা কাভার করার উপায় নেই। হয়তো বা এটা ভালো চামড়াটা খারাপ হয়ে গেছে, যেটা ভালো দামে বিক্রি করার কথা ওটা ভালো দামে বিক্রি হবে না, খারাপ দামে বিক্রি হবে। কিনার গতি সবারই স্লো, কারণ আমাদের হাতে পর্যাপ্ত বলতে থাক দূরের কথা, অর্ডারই কম। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে গত বছরের একই সময়ের তুলনায় চামড়া রপ্তানি কমেছে প্রায় 6.5 ভাগ, আয় এসেছে প্রায় $36 কোটি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব টিপু সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। প্রতিবেদন দেখানো হলো যেখানে বলা হচ্ছে এই বছরের চামড়ার সংরক্ষণটা ভালোভাবে হয়নি এবং ইতিমধ্যেই 30% চামড়ার গুণগত মানের ক্ষতি হয়েছে। হঠাৎ কেন এবছর এরকম হলো? সাধারণত আমরা কখনো শুনি না এটা। অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। জি, আমি অনেকবার বলেছি এর আগে যে চামড়াগুলো কেন নষ্ট হয়ে যায়, কেন খারাপ হয়ে যায়। এটার মেইন কারণগুলো হলো এই সামার সিজনে যে কোরবানি হওয়া, লাস্ট 5 ইয়ার্স যাবৎ দেখতেছি সামারে খুব গরমের প্রখরতা এবং তীব্রতা অনেক বেড়ে যায়। আচ্ছা, পাশাপাশি যে বৃষ্টির একটা ছিল, একটা ভাব ছিল, বৃষ্টি কিন্তু 2 দিন আগে এসেছিল কিছু কিছু, অল্প, খুব অল্প। তবে বৃষ্টির পানি যেমন বিষের মতো, রোদের প্রখরতা তীব্রতাও বিষের মতো চামড়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 6 থেকে 8 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম যে এই টাইমটার ভিতরে তোমরা প্রিজার্ভ করো, লবণ দিয়ে এটাকে সংরক্ষণ করো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোরবানি যদি সকাল 9টা থেকে স্টার্ট হয় 12টা পর্যন্ত, জি, এই চামড়াগুলো ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আস্তে আস্তে ঢাকার বাইরে এবং ঢাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আস্তে আস্তে এটা অনেক সময় লেগে যায়। এটার একটা মূল কারণ জ্যামটার জন্য দেখা যায় যে ওর পরের দিন পর্যন্ত চামড়া আসতেছে, অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে চামড়াকে প্রিজার্ভ করে এটা কোনো অবস্থাতে এটাকে ঠিক রাখা সম্ভব না। বলা হচ্ছে যে 30% চামড়ার গুণগত মান নষ্ট হচ্ছে। এটা কি এই বছরের প্রথম নাকি এই বছরটা বেশি, বা এই গুণগত মান নষ্ট হওয়ার মাত্রা কেমন এই বছর? সব বছরই 5 to 10% হয়ে থাকে, লাস্ট ইয়ারেও একটু বেশি হয়েছে, কিন্তু এই বছর সবচেয়ে বেশি হয়েছে। 30 to 35% চামড়া এটা নষ্ট হয়ে গেছে, তার গুণগত মান নষ্ট হয়ে গেছে, কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কালারও খারাপ। শুধু কি সময় মতো লবণ দেওয়াটাই নাকি আর কোনো কারণ ছিল? সময় মতো লবণ দিতে পারেনি, এবং লবণগুলা দেওয়ার যে পদ্ধতিটা, আচ্ছা, এটার পদ্ধতিটা হলো, অনেকবার বলেছি আমরা আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, দেশবাসীকে যারা দেশে এই চামড়ার ব্যবসার সাথে সংশ্লিষ্ট তাদেরকে বারবার সেভারাল টাইম বলা হয়েছে যেটা এইভাবে করো। একটু কিন্তু চামড়ার মধ্যে যদি মাংস লেগে থাকে, এই মাংসের মধ্যে যদি উপরে লবণটা যায়, তো চামড়াতে যদি লবণটা না লাগে, তো মাংসের উপরে এটা কি পচনশীল দ্রব্য, আর অটোমেটিক্যালি এটা পচে যায়। আচ্ছা, পচন ধরে। যখন মাংসটাকে এটা চামড়ার থেকে সম্পূর্ণ আলাদা করা হয়, সেই ক্ষেত্রে যদি লবণটা ঠিক মতো দেয়া যায় এটাতে, তাইলে এটা ঠিক থাকে। আদারওয়াইজ মাংস থাকলে ওই জায়গাটুকু নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে। বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায়
ট্যানারি মালিকরা কম দামে কিনছেন বা দেখে শুনে কিনছেন, বুঝে কিনছেন, তাহলে যে চামড়াগুলো বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে বা ঢাকায় বা কয়েকটা অঞ্চলে ছড়িয়ে আছে, সেগুলোর ভবিষ্যৎ কি তাহলে? দেখুন, আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে অস্ট্রেলিয়া, ব্রাজিল থেকে নিয়ে আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টালের টোটাল বেল্টটাতে মালের দাম কিন্তু কমে গেছে। মালের দাম 30-35% দাম কমে গেছে। টিল টুডে আজকে পর্যন্ত ট্যানারির মালিকরা যে কিনতে আসবে, তারা এখনও ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এবং এখানের পারচেসের সাথে কোনো সিমিলারিটি নাই, এখনও ডাউন পজিশনে এবং বিক্রি কিনি খুবই স্লো। আমাদের গুদামজাত করা হয়েছে যে মালগুলোতে এখন পর্যন্ত 60% মাল আমার গুদামে রাখা আছে। এখন দেখেন, এই মালগুলো যদি সঠিক সময় ডেলিভারি না হয়, তো ঢাকার মালগুলো, বাইরের মালগুলো যেগুলো আনবো আমরা, এটা কিভাবে আনবো? গুদামই তো খালি হয়নি, এটা বিক্রি হয়নি। ঢাকার বাইরে যে মালগুলো আছে আপনি বলছেন, সেটা কি অবস্থা আছে? শুধুমাত্র লবণ দেওয়া অবস্থায় এটা আছে? লবণ দেওয়া অবস্থায় আছে, লবণ দেওয়া অবস্থায় আছে। যাদের টেকনিক আর পলিসিতে যতটুকু পেরেছে লবণ দিয়ে এটাকে সংরক্ষণ করেছে। এখন এই মালটা আমাদের কাছে আসার পর আমরা বুঝতে পারবো এটা কতটুক নষ্ট হয়ে গেছে এবং কতটুক ঠিক আছে। লবণ দেওয়া কতদিন রাখা যায় লবণ দেওয়া অবস্থায়? এটা আপনি লবণ দেওয়ার পর ম্যাক্সিমাম 90 ডেজ এটাকে আপনি রাখতে পারবেন। 90 ডেজের পর এটা লালি ধরে যাবে এবং মালের এই কোয়ালিটি খারাপ হবে, কালার খারাপ হবে, এটা হওয়া শুরু করবে এবং শেষ পর্যায়ে 90 ডেজের ভিতরে যদি ম্যাক্সিমাম এটা ডোলে বা এটা ফিনিশের জন্য না নিয়ে যাওয়া যায়, এটা নষ্ট হয়ে যাবে, তাহলে এটা থাকবে না ঠিক। বাংলাদেশে যেটা হয় সে সাধারণত বলা হয় থেকে 80% চামড়ায় সংগ্রহ করা হয় কোরবানির ঈদের সময় করা হয়ে থাকে। তখন এটা আমাদের দেশের একটা ট্রেডিশন এবং এইভাবেই এই সময় সংগ্রহ করা হয়ে থাকবে। তাহলে সংরক্ষণে আসলে আর কোনো ভালো পদ্ধতি বা আর কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? শুধুমাত্র ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল না হয়ে আর কোনো উপায় আছে কি আসলে? ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল হতে হবে এই কারণে, যেহেতু এরা ডোলে দেয় মালটাকে, এটাকে কেমিক্যাল খাওয়ায়। একটা মালের পিছনে 200-র উপরে কেমিক্যাল লাগে, 200 আইটেমের মতো। আচ্ছা, এই কেমিক্যালগুলো দিয়ে এটাকে ব্লু করে, টিন করে, ক্রাশ করে, ফিনিশ করে। ফিনিশের পরে দেন এটা এক্সপোর্ট হয়। তো ট্যানারির উপরে যদি নির্ভরশীল না থাকি আমরা র হাইটটা নিয়ে, তাহলে ট্যানারি আলারা এটা তো এক্সপোর্ট করে, তো এটা কারা এক্সপোর্ট করবে? এটা তো তাদেরই কাজ এবং তাদেরই করতে হবে। আলাদা কোনো পদ্ধতি এবং উপায় নেই, এই কারণে যে বিশ্বের একই পদ্ধতিতে মাল প্রত্যেকটা ট্যানারি, ওদের মেশিনারিজ ইকুইপমেন্ট সব খুব হাই টেকনোলজির, বাট আমাদের ইকুইপমেন্ট মেশিনারি যা যা আছে হাজারিবাগ থেকে, ট্যানারি তো ম্যাক্সিমাম 90% ট্যানারি আমাদের ঢাকাতে, তথাকথিত হাজারিবাগে। এখানে হাজারিবাগের ভিতরে একদম লেটেস্ট টেকনোলজিতে নতুন প্রযুক্তির পিরিয়ডে যে মেশিনারিজগুলো আছে এগুলি খুব কম আছে। আগের মামদাদার আমলের যে মেশিনারিজগুলো ছিল এগুলি আজকে পর্যন্ত আছে এবং এগুলির মারফতেই আপনার মালগুলোকে ফিনিশ করে তারা এক্সপোর্ট করতেছে। হ্যাঁ, কিন্তু যদি এই অবস্থা হয় তাহলে পরে হয়তো আমি যদি এখনো 30% নষ্ট হয়ে থাকে বা গুণগত মান নষ্ট হয়, তাহলে আগামী বছর যখন চামড়া সংগ্রহের মূল সময়টা আসবে, সিজনটা, মৌসুমটা আসবে, তখন কি চামড়া সংগ্রহে একটা নেতিবাচক প্রভাব পড়বে না? আপনি এখন যদি ট্যানারি মালিকরা না কেনেন? অ্যাবসলুটলি ইতিবাচক প্রভাব পড়বে না কেন? আপনি দেখেন লাস্ট ইয়ারে, এই বছর না কিন্তু এর আগের বছরের চামড়া এক একটা পিসেস 3500 টাকা পিস ছিল। আচ্ছা, ওই চামড়াগুলো অর্ধেকে চলে আসছে, কিন্তু 1800-1700 টাকায় মাল বিক্রি হয়। স্কোয়ার ফিট অনেকে বুঝে না, কিন্তু পিস হিসাবটা মোটামুটি সবাই করতে পারে। 3500 টাকা যে চামড়ার দামটা ছিল এইবারের আগের বার, কিন্তু এইবার কিন্তু অর্ধেক হয়ে গেছে, তারপরেও বিক্রি নাই, সেল নাই, পারচেস খুব স্লো। এবং ইন্টারন্যাশনালি মার্কেটের সাথে যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট আপনাকে করতেই হবে। জনাব টিপু সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি চামড়ার বাজার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান, এবং এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের পরিচালক খোকন ভূঁইয়া। জনাব খোকন ভূঁইয়া এবং জনাব টিপু সুলতান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খোকন ভূঁইয়া, আপনাকে যদি প্রথম প্রশ্ন করি, আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে, বলছিলাম যে বলা হচ্ছে যে প্রায় 30% চামড়ার
গুণগত মান ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, যেগুলো এখনো আসলে ট্যানারির মালিকরা কেনেননি। তো যদি এই এখনো ট্যানারি মালিকদের? ট্যানারি যারা আছেন তারা আসলে কিনছেন না সেটা, যেটা এখনো ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে। তো এই চামড়া যদি এখন আপনারা সময় মতো সংগ্রহ না করেন, তাহলে পরবর্তীতে চামড়া সংগ্রহের সময় যখন আবার ঈদের সময় আসবে, তখন তার একটা নেতিবাচক প্রভাব পড়বে। তখন সেটাকে কীভাবে সামলাবেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করলেন যে চামড়ার যে 30% ব্যাপার, 30%টা আসলে একটা অনুমান করে বলা হয়েছে। হ্যাঁ, এটা আসলে হয়তোবা বেশি হইতে পারে বা কম হতে পারে। আচ্ছা, তো এটা আমি মনে হয় যে সঠিক পার্সেন্টেজ না, তবে মাল অনেক নষ্ট হয়েছে। আমাদের মাল নষ্ট হওয়ার পিছনে যে কারণটা হতে পারে, আচ্ছা, তো এটা আমি মনে হয় যে সঠিক পার্সেন্টেজ না, তবে মাল অনেক নষ্ট হয়েছে। আমাদের মাল নষ্ট হওয়ার পিছনে যে কারণটা থাকে সেটা হলো যে আমাদের সঠিক সময় লবণ দেওয়া এবং মালটা অতিরিক্ত গরমে না রাখা। এই ধরনের ইনস্ট্রাকশন অলরেডি আগে আমাদের মুখে মুখে ছিল, বা আগেদের যে ওনাদের যে অর্গানাইজেশন ওনারাও বলতো, আমরা ট্যানারি মালিকরা বলতাম। এটা কইলাম এখন টিভিতে প্রচার করতেছে কিভাবে চামড়া কাটতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে। এত কিছু বলার পরেও আজকে যে আমাদের এই 30% যে পচনশীল যেটা বললেন আপনি নষ্ট হয়েছে, এর পিছনে কারণ হলো মধ্য ব্যবসায়ীরা। আমরা ট্যানারি মালিক, আমরা শ্রমিক রিপ্রেজেন্ট করি, আমাদের একটা গ্রুপ রিপ্রেজেন্ট করতে হয়, ওনারা এই ব্যবসার সাথে জড়িত, ওনারা কষ্ট করে, ওনারা বললাম হরেক রকমের ব্যবসা করেন। দেখবেন যে যারা একটা ট্রেডের সাথে অনেক দিন জড়িত, তারা সাধারণত অনেক বছর ধরেই আছে, এবং যারা অনেক বছর ধরে আছে তাদের লাইবিলিটি সবচেয়ে বেশি। রাইট। আমাদের সেক্টর না, শুধু যে কোনো সেক্টরের সবচেয়ে বড় অসুবিধা হলো যে পাটের ব্যবসা করতেছে সে বলতেছে যে চামড়া ভালো আছে, যে চামড়ার ব্যবসা করতেছে সে বলতেছে যে গার্মেন্টস ভালো আছে। এর মাঝখান দিয়েই নিজের দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন না করে বাইরের মানুষ এক এক সেক্টরে এক একজন ঢুকতেছে। এখানে কারোর মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন নেই। কেউ যে কারো লসটা নিয়ে বসে থাকবে, কারো লাভটা নিয়ে বসে থাকবে, এই স্যাটিসফ্যাকশন কারোর মধ্যে নাই। খালি আছে টু মেক মানি, অনলি ফর মেক মানি। কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে করা যায়। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা ছিল যে যদি চামড়াগুলো সময় মতো সংগ্রহ করা না হয়, তাহলে যে গ্রামে গঞ্জে যে ছড়িয়ে আছে যে চামড়াগুলো, তার তো পরবর্তীতে চামড়া সংগ্রহ করা আর কঠিন হয়ে যাবে না আপনাদের জন্য, যারা আপনারা চামড়া কিনছেন সরাসরি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে, যাদের কাছ থেকে কিনছেন? আমরা তো চামড়া কিনতেছি, আমরা তো বললাম যে প্রত্যেক কোরবানির ঈদে বা কোরবানি ছাড়া চামড়া পচার একটা রিজন থাকে। ওই রিজনে যেটা বাদ পড়ার পড়বে। আর এবারে বাদ পড়ার যেটা হলো, আপনি 30% বলতেছেন, এখানে তো ওই ব্যবসায়ীগুলা যারা নতুন ব্যবসায়ী, মধ্যভোগী ব্যবসায়ী যারা আসছে, লসটা তাদের হবে। কারণটা হলো তোরা সবসময় এই একটা ট্রেডে আমাদের গ্যাঞ্জাম অসুবিধা লাগিয়ে যাচ্ছে। এবারে তারা এটা সম্পূর্ণরূপে ফলপ্রসূ হইতে পারে না, কারণ আমাদের আসলেই বাজারটা খারাপ। শুধু আমাদের সেক্টর না, বিভিন্ন সেক্টরে খারাপ, আন্তর্জাতিক বাজার খারাপ। এবং আন্তর্জাতিকে আপনি দেখতেছেন যেসব ঘটনা ঘটতেছে, তাতে আন্তর্জাতিক ভালো হওয়ার সম্ভাবনা কোনো নাই। এটা সময় লাগবে, কোনোদের নাই তা না, সময় লাগবে অনেক। তো এখন এই যে খারাপ হওয়াটা, আমরা এই খারাপ হওয়া চামড়াটা দিয়ে আমরা কি করব? নিশ্চয়ই আমরা কিছু একটা করতে হবে। তো ভালো চামড়া কিনলে আমাদের খারাপ সিলেকশনের চামড়া ওইখান থেকে বের হয়। আর এই খারাপ চামড়াটা আমরা অবশ্যই পারচেস করতে পারবো, কিন্তু ওই খারাপ চামড়াটার আর দাম অ্যাসোসিয়েশন থেকে যে দাম বেঁধে দিয়েছে সেটা তো আমরা দিতেই পারবো না। এবং খারাপটার লাইবিলিটি তো আমরা ট্যানারি মালিক এবং ওনারা না, আমরা তো এগুলো আগে দিয়ে রিনাউন্স করছি, তারা কেন করলো? ধন্যবাদ। টিপু সুলতান, স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে আপনাদের কিছু করণীয় আছে কিনা? কারণ আমরা প্রতিবারই শুনি যখন কোরবানির সময় হয় তখন বলা হয় যে কিছু মৌসুমী ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ে, যেটা আপনারা কখনোই ভালোভাবে গ্রহণ করেন এবং হওয়া হয়তো উচিত নয়। কিন্তু তাহলে সমাধানের উপায় কি? প্রতি বছর তো এরকম কিছু মৌসুমী ব্যবসায়ী হবেই, আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু করার আছে কিনা? দেখেন, সমাধানের উপায়টা এরকম হইতে পারে। জি, চামড়া তো এক্সপোর্ট ওরিয়েন্টেড, জি, এটা বুঝতেছি, আমরা সবাই বুঝতেছি। পাট শিল্প ছিল আমাদের, চা শিল্প ছিল, রাইট, দুইটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে প্রায়। শুধু গার্মেন্টস এবং চামড়া, এটা দিয়ে পর্যাপ্ত পরিমাণের বিদেশি মুদ্রা বাংলাদেশে অর্জন করে থাকে। যদি পর্যাপ্ত পরিমাণের বিদেশি মুদ্রা বাংলাদেশ সরকার তথাকথিত দেশ আর্ন করে থাকে, যে সরকারের একটা সুস্পষ্ট নীতিমালা এবং বিধিমালা এই সেক্টরের উপরে করে দেওয়া উচিত। যেহেতু এটা থেকে একটা আর্ন হচ্ছে, একটা লাভ হচ্ছে, গভর্নমেন্ট গার্মেন্টসের উপরে নজরদারি করেছে,
তা আমরা সরকারের প্রতি আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি যে আমরা চামড়া সেক্টরের উপরে সরকার কেন নজরদারি করবে না? নজরদারি করলে এই সেক্টর কোথায় যে পৌঁছবে, এই সেক্টরের সাথে প্রত্যেকটা জনগণ জড়িত, দেশের ভাবমূর্তি জড়িত, সরকার জড়িত। তো সরকারের অ্যাক্টিভিটিস তো খুবই জরুরি। গার্মেন্টসের উপরে আছে, এই সেক্টরের উপরে নাই, এটা তো ঠিক না, এটা তো করা উচিত। তাইলে আমরা বললাম আপনাদের মাধ্যমে টিভিতে এবং মিডিয়া চ্যানেলে, গভর্নমেন্ট যদি এটার প্রতি একটু সুনজর না দেয়, এই শিল্পকে বাঁচিয়ে রাখা অনেক মুশকিল হবে এবং ডে বাই ডে এই শিল্প ধ্বংসর প্রায় দ্বার প্রান্তে চলে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এতে কোনো ভুল নাই। ধন্যবাদ। জনাব খোকন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে ট্যানারির কথা বলছি, আপনারা যারা কিনছেন তারা এটাকে এক্সপোর্ট করছেন ফিনিশড লেদার হিসেবে, ক্রাস্ট এবং ফিনিশ। ক্রাস্ট এবং ফিনিশ করছেন, কিন্তু এইটাকে আমরা যদি আরো ভ্যালু অ্যাড করতে চাই এই লেদারে, সো আমরা এখান থেকে কোনো পণ্য তৈরি করবার মতো ক্ষমতা আসলে আমাদের শিল্প বা আমাদের দেশে সেই ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে আসলে বাধা কোথায় কেন হচ্ছে না? কারণ সেটাতে ভ্যালুটা আসলে বেশি অ্যাড হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বলছেন, যদি আমার এক্সাক্ট ফিগার জানা নেই, এখন যদি আমাদের লেদার সেক্টর থেকে 2000 কোটি টাকা আর্ন করা হয়, আর যদি সাকসেসফুলি লেদার গুডস এবং শু এগুলো যদি আমরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে 80%ও করতে পারি বা আমরা 60%ও করতে পারি, তাহলে আমার মনে হয় এটা, বা 80% যদি আমরা করতে পারি, এটা আমাদের 10,000 কোটি টাকার কম না। কারণ পুরো র ম্যাটেরিয়ালটা আমাদের, পুরো র ম্যাটেরিয়ালটা আমাদের। দেখেন, গার্মেন্টস এর প্রতি সরকারের অনেক সদিচ্ছা, আমাদের নাই বা আমাদের আছে, কিন্তু ওইভাবে আমরা নিতে পারি না। রাইট। যেমন গার্মেন্টস এর 95% ম্যাটেরিয়ালস আউটসাইড, তাদের সেলাই, ওই মজুরিটা মেইনলি, এটাই হইছে মেইন পয়েন্ট। আর আমাদের আমাদের শুধু এখন ভ্যালুয়েশন হচ্ছে, আবার দেশের টেক্সটাইল গুলো আমাদের হচ্ছে, এটা আমাদের দেশের জন্য অনেক বড় ব্যাপার। তো আমরা বোধহয় আমাদের সেক্টরেরই আমাদের ইয়ে আছে যে আমরা গভর্নমেন্ট থেকে নিতে পারি না, নাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিতে পারে, গার্মেন্টস নিতে পারে, ওই অর্গানাইজেশনটা নিতে পারে। তাহলে আমাদের অর্গানাইজেশনটা কি হলো? এটা দোষটা গভর্নমেন্টের না, দোষটা হলো আমাদের যোগ্যতা নাই বা আমরা নিতে পারি না। অন্যরা নিতে পারে, আমরা কেন নিতে পারবো না? কেন এই উদ্যোক্তাদের এই সংকট বলে মনে হচ্ছে আপনার? কি বলছেন আপনি, যেহেতু এই ব্যবসার সাথে জড়িত আছেন, কেন এখানে ভ্যালুয়েশন করবার মাত্র, ফিনিশড প্রোডাক্ট তৈরি করবার মাত্র এন্টারপ্রেনার পাচ্ছি না আমরা? কেন সেরকম ফ্যাক্টরি হচ্ছে না? দেখেন, এই ফ্যাক্টরি কিভাবে হবে? এই ফ্যাক্টরিগুলো তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফ্যাক্টরি আছে বর্তমানে। আপনি ধরেন ইন্ডিয়া, চায়না, তাইওয়ান, জাপান আর ইউরোপিয়ান পুরো বেল্টাতে চামড়া এক্সপোর্ট হয়ে থাকে মেইনলি। আচ্ছা, সব কিছুর পরে আপনি নেটে গেলে ক্লিয়ার দেখতে পারবেন যে বাংলাদেশের চামড়ার গ্রেইন কোয়ালিটি খুব বেটার তুলনামূলকভাবে। তাইলে আমাদের এই ইকুইপমেন্ট এবং মেশিনারিজগুলো যদি অত্যাধুনিক এখানে প্রোভাইড করা হয়, এবং লেবার কস্ট আমাদের কম তুলনামূলকভাবে, জি, তো সেই সাথে সিমিলারিটি রেখে, সামঞ্জস্যতা রেখে এক্সপোর্ট করা যায়। এবং এক্সপোর্টের জন্য করা যায় যেহেতু অর্ডার পার্চ। আর একটা মেইন কারণ হচ্ছে পরিবেশ বান্ধব যে বিষয়টা আছে, ওই এনভায়রনমেন্ট, ফুল এনভায়রনমেন্টে গভর্নমেন্ট বারবার 2016 মিডল জুন নাগাদ আমার মনে হয় যে ট্যানারি শিফটিং হবে, এবং তারা আছে ট্যানারি শিল্পকে স্থানান্তর করার জন্য দ্রুত উদ্যোগ নিয়েছে, গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। এবং ওইটা যদি আমার মনে হয় পরিবেশ বান্ধবে চলে যাবে, আমরা বলেছি বিএফএলএলআই, বিটিএ এবং বিএইচএসএমএ, আমাদেরটা এই তিনটা অর্গানাইজেশন সেক্টর ইউনাইটেডলি আমরা ওখানে কাজ করতে চাই এবং ওখানে থাকতে চাই। ট্যানারি কিন্তু অলরেডি শিফটিং হয়ে গেছে, কিছু হয়েছে, এখনো সেই অর্থে হয়নি, মোটামুটি চলে যাবে। সরকারের অনেক বড় এটা ফোর্স করা হচ্ছে ওখান থেকে, সরকারের পক্ষ থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাক। আর না হয় বিদেশি অর্ডার, কন্ট্যাক্ট, বায়ারটা সব চলে যাচ্ছে ডিউ টু এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অনুকূলে না, এটা পরিবেশ অনুকূলে না এই বিজনেসের জন্য। জনাব খোকন ভূঁইয়া, ট্যানারি স্থানান্তরের কি অবস্থা? যেখানে সাভারে যাবার কথা ছিল, কি অবস্থা লাস্ট? ট্যানারি স্থানান্তরের ব্যাপারটা হলো যে ট্যানারি স্থানান্তর নিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছিল। এরপরও যারা বাংলাদেশে মেইন এক্সপোর্ট মানে যারা করে থাকে, এরা কইলাম ওইখানে ওই ক্ষতিপূরণের জন্য যে সমস্যাটা হয়েছিল, এরা কইলাম ওর জন্য বসে নেই। আপনি ওইখানে গেলে দেখবেন কিছু কিছু ট্যানারি অলরেডি 50% কমপ্লিটের পথে, কারণ ছাদটা যদি হয়ে যায় তাহলে ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেল। আর এখানে বর্ডার দেওয়া আর সামথিং রিকনস্ট্রাকশন যেটা আছে ওটা তেমন কোনো ব্যাপার না। আশা করতে পারি খুব শীঘ্রই, আশা করতে পারি আমরা শীঘ্রই যেতে পারি। কিন্তু আপনি ওইখানে গেলে দেখতে পারবেন যে বাংলাদেশে মেইন এক্সপোর্টাররা ছাড়া আর দুই একটা ছোট ছোট ছাড়া বা মাদারি ছাড়া
তেমন কোনো কাজের অগ্রগতি তেমন হয়নি। ধন্যবাদ দেখা জনাব যাক। ধন্যবাদ জনাব খোকন ভূঁইয়া, জনাব টিপু সুলতান আপনাকে ধন্যবাদ। আজ সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা কথা বলবো। তবে আশা করি যে ট্যানারি স্থানান্তর হয়ে যাবে সাভারে এবং সেখান থেকে সত্যিকার আমাদের এক্সপোর্টের অর্ডার একটা বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।